প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনেই আমি এখন ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে উপস্থিত হলাম। তোমরা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম যে সেমিস্টার সেই পরীক্ষা তোমরা দিয়ে জাস্ট এখন সেকেন্ড সেমিস্টারে প্রবেশ করছো। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তো তোমাদের যা ছিলই, তার সঙ্গে পরীক্ষা দিয়েছো এমসিকিউ ভিত্তিক। এখন সেকেন্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ থাকছে না। তো চলো আমরা একটু সিলেবাস দেখবো এবং তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোয়েশ্চেনের মান কোনটা পার্ট থেকে কত আসবে সেটা আমরা জেনে নেব। চলো, প্রথমে দেখো তোমাদের জিওগ্রাফি যে অংশটা রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেটাকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বলা হচ্ছে। তারপরে রয়েছে পার্ট 2, যেটা হচ্ছে মানবীয় ভূগোলের বিষয়সমূহ, যেটাকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বলা হচ্ছে। আর রয়েছে রিজনাল জিওগ্রাফি, যেটা ভারতের ভূগোল হিসাবে। এই তিনটে পার্ট, প্রথম পার্ট থেকে থাকছে 15 মার্কস, তারপরে দ্বিতীয় পার্ট থাকছে সেখান থেকে থাকছে 12 মার্কস, তারপরে হচ্ছে থার্ড পার্ট যেটা ভারতের ভূগোল, সেখান থেকে থাকবে 8 মার্কস। এবার আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। চলো, পার্ট 1 হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এর 4টা ইউনিট রয়েছে। একটা ইউনিটে রয়েছে সমস্থিতি ধারণা। সমস্থিতি ধারণায় যেটা পড়তে হবে সেটা হচ্ছে সমস্থিতি কাকে বলে, সমস্থিতি সূত্রপাত কোথা থেকে হলো সেই বিষয়টা। তারপরে হচ্ছে দুজন বিজ্ঞানী, যেমন হচ্ছে একজন হচ্ছে ইয়ারি এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছেন প্রাট, তাদের দেওয়া মতবাদের মূল কথা, তারপরে হচ্ছে মতবাদের গুরুত্ব, তারপরে হচ্ছে মতবাদের সমালোচনা, সেগুলো পড়তে হবে। তারপরে একটা নতুন একটা টার্ম এর সঙ্গে অ্যাড হবে, সেটা হচ্ছে সিমাটোজিনি নামে আরো একটা টার্ম এর সঙ্গে অ্যাড হবে সমস্থিতি ধারণার সঙ্গে। সমস্থিতি ধারণার পরে দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেখানে দুটো প্রক্রিয়ার কথা আসছে। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তোমাদের ফার্স্ট সেমিস্টারে বা প্রথম সেমিস্টারে অন্তর্জাত প্রক্রিয়ার দুটো পদ্ধতি ছিল, একটা হচ্ছে অগ্নুৎপাত আর একটা হচ্ছে ভূমিকম্প। এবার অগ্নুৎপাত আর ভূমিকম্প বাদ দিয়ে থাকছে এখানেই অন্তর্জাত প্রক্রিয়া হিসাবে, সেটা হচ্ছে চ্যুতি আর একটা হচ্ছে ফল্ট। তো চ্যুতি বা ফল্ট আর একটা হচ্ছে ফোল্ড বা ভাঁজ। তো ভাঁজ আর চ্যুতি দুটো জায়গা থেকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যে চ্যুতি বলো আর হচ্ছে ভাঁজ বলো, তার হচ্ছে সংজ্ঞা, তারপরে হচ্ছে তার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে তার উপাদান, তারপরে হচ্ছে শ্রেণীবিভাগ, তার সঙ্গে সঙ্গে ওই ফোল্ড বা ফল্ট, এই দুই প্রক্রিয়া দ্বারা কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া পড়তে হবে। বহির্জাত প্রক্রিয়ার যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো পড়ার পরেই সেখানে তোমাদের একেবারে পার্টিকুলারলি বা স্পেসিফিক ভাবে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে আবহবিকার। আবহবিকার কাকে বলে, আবহবিকারের শ্রেণীবিভাগ বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, তারপরে হচ্ছে রাসায়নিক পদ্ধতি, তারপরে হচ্ছে জৈবিক পদ্ধতি। এই তিনটে পদ্ধতি সেখানে থাকছে। তার সঙ্গে সঙ্গে আবহবিকারের সঙ্গে মাটি সৃষ্টির প্রক্রিয়াটা খুব ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য সেখানে আবার পড়তে হবে মাটি সৃষ্টির প্রক্রিয়া, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, তারপরে হচ্ছে মৃত্তিকার ক্ষয়, মৃত্তিকা সংরক্ষণ, তারপরে মৃত্তিকা সংরক্ষণে হচ্ছে কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সেগুলো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার পরে থার্ড ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু ফার্স্ট সেমিস্টারে যেগুলো ছিল সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে উপাদানের তারতম্যের ভিত্তিতে, আর একটা ছিল উষ্ণতা তারতম্যের ভিত্তিতে। কিন্তু এখন সেটা থাকছে না। এখন যেটা থাকছে সেটা হচ্ছে যে আবহাওয়া ও জলবায়ুর উপাদানে রয়েছে সূর্য কিরণ, তাপ সমতা, উষ্ণতার বন্টন, যেটা হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটোই, তারপরে হচ্ছে উষ্ণতার বন্টন নিয়ন্ত্রক সমূহ, আর হচ্ছে বৈপরীত্য উত্তাপ। তারপরে রয়েছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন। বায়ুমণ্ডলীয় সঞ্চালন বলতে বায়ুমণ্ডলের কিছু গতি নিয়ন্ত্রক, তারপরে হচ্ছে যেমন হচ্ছে ত্রিকোষীয় মডেল থাকবে, যেটাকে আমরা তিনটে মডেলের কথা জানি। একটা হচ্ছে যে হ্যাডলি কক্ষ, একটা হচ্ছে ফেরেল কক্ষ, আর একটা হচ্ছে মেরু কক্ষ। এগুলোর পাশাপাশি থাকবে হচ্ছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, যেটাকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ুর মধ্যে রয়েছে আবার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, তারপরে হচ্ছে মেরু বায়ু। সেই ক্ষেত্রে তাদের কোন অবস্থান, তারা কোন অংশে পৃথিবীর কোন অংশে প্রবাহিত হয়, তারপরে হচ্ছে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। তারপরে রয়েছে যে ওয়াকার সার্কুলেশন বা ওয়াকার সঞ্চালন, এটা রয়েছে। আর হচ্ছে শেষে রয়েছে জেট বায়ু। এই হচ্ছে আবহাওয়া ও জলবায়ু।
আবহাওয়া জলবায়ুর পরে রয়েছে চতুর্থ ইউনিট, যেটা ইউনিট 4, যেখানে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কিন্তু এর আগের সিলেবাসে ছিল না, এটা একটা নতুন টপিক এখানে দেওয়া হয়েছে। বায়ুমণ্ডল জিনিসটা কি, সেটা হচ্ছে প্রথমত পৃথিবীতে আমরা একটা জিনিস জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই ব্যাপারটা আমরা সবাই জানি। ওই যে 3 ভাগ জল, সেই 3 ভাগ জলকে এক কথায় বায়ুমণ্ডল হিসেবে ধরা হচ্ছে। এবার ওই বায়ুমণ্ডলের মধ্যে কতটা হচ্ছে লবণাক্ত জল, কতটা হচ্ছে স্বাদু জল, সেটা একবার। তারপরে সেই লবণাক্ত জলের মধ্যে কত অংশ হচ্ছে সমুদ্রে রয়েছে, কত অংশ হ্রদে রয়েছে। আবার তারপরে যদি দেখি তাহলে হচ্ছে যেটা স্বাদু জল, কঠিন একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাস। কঠিন যেমন হচ্ছে বরফ, তরল হচ্ছে জল, নর্মালি জল হিসেবে রয়েছে। তারপরে হচ্ছে গ্যাস, যেটা জলীয় বাষ্প রূপে রয়েছে। তো এই যে 3টে অবস্থায় জল কোথায় কত পরিমাণে রয়েছে তার হিসাব নিকাশ। তারপরে আবার যদি দেখা যায় যে তরল জলটা আবার কোন কোন জায়গায় রয়েছে, যেমন হচ্ছে পৃষ্ঠ প্রবাহ মানে নদীতে রয়েছে, পুকুরে রয়েছে, হ্রদে রয়েছে, আবার গ্রাউন্ড ওয়াটার যেটা হচ্ছে ভৌম জল রূপে রয়েছে। ঠিক আছে, এছাড়াও রয়েছে হচ্ছে জলপ্রবাহের ধারণা। তার সঙ্গে সঙ্গে যেটা একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে জলচক্র, যেটাকে আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল বা ওয়াটার সাইকেল বলে থাকি। জলচক্রের সঙ্গেই আরো একটা বিষয় যোগ করা হয়েছে, সেটা হচ্ছে যে জলচক্রের একক হিসাবে নদী অববাহিকা। এটা ছিল বায়ুমণ্ডলের বিষয়। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে সেকেন্ড পার্ট 2 এ রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এরও আবার 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের কার্যাবলী, যেটাকে পার্টিকুলারলি বলা হচ্ছে, মানে মেনশন করা হচ্ছে শিল্প। দ্বিতীয় স্তরের কার্যাবলীতে রয়েছে শিল্পের ক্ষেত্রে প্রথমে পড়তে হবে শিল্পের শ্রেণীবিভাগ। পড়ার পরে যতগুলো শিল্প এখানে মেনশন করছে তার মধ্যে 5 ধরনের শিল্পের কথা এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে যে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে। তারপরে হচ্ছে সমুদ্র ভিত্তিক শিল্প, যেমন ধরে নাও মৎস্য আহরণ এবং তার সঙ্গে সঙ্গে মাছ ধরার যে পদ্ধতি সেটা। তারপরে রয়েছে বনজ ভিত্তিক শিল্প। তারপরে রয়েছে বনজ ভিত্তিক শিল্পের পরে রয়েছে খনিজ সম্পদ ভিত্তিক শিল্প। যেমন খনিজ সম্পদ ভিত্তিক শিল্পকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ধাতব শিল্প আর একটা হচ্ছে অধাতব শিল্প। ধাতব শিল্প যেমন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, অধাতব শিল্প যেমন হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। আর একেবারে শেষের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে যন্ত্রভিত্তিক শিল্প, যেটাকে আমরা অটোমোবাইল শিল্প বলে থাকি। সেক্ষেত্রে যানবাহন তৈরি করা যে শিল্প সেটা। এবার এখানে একটা বিষয় যেটা হচ্ছে জানতে হবে যে দ্বিতীয় স্তরের কার্যাবলীর ক্ষেত্রে শিল্পগুলো তো পড়বই, কিন্তু সেখানে ধরে নাও যে কৃষিভিত্তিক শিল্পে বিশ্বে এগিয়ে থাকা প্রথম দুটি দেশ সম্পর্কে পড়তে হবে। তারপরে আমাদের ভারত পড়তে হবে। এই যে প্যাটার্নটা, সেটা 5টা শিল্পতে হবে। কৃষিভিত্তিক শিল্প বলো, বনজ শিল্প বলো, বা হচ্ছে ধাতব শিল্প বলো, বা শেষে যেটা বললাম যে ওই অটোমোবাইল শিল্প, সেম ভাবে একই রকম ভাবে পড়তে হবে। এরপর আছে তৃতীয় স্তরের কার্যাবলী। এখানে 5টা জিনিস আসবে। একটা হচ্ছে ট্যুরিজম, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে ট্রেড, মানে একটা হচ্ছে ভ্রমণ বা পর্যটন, তারপরে রয়েছে পরিবহন, তারপরে রয়েছে ব্যবসা বাণিজ্য, আর একটা রয়েছে যোগাযোগ ব্যবস্থা, আর হচ্ছে পরিষেবা। এই জিনিসগুলো এখানে আসবে এবং তাদের সম্পর্কে জানতে হবে। তারপরে রয়েছে থার্ড ইউনিট, যেটা হচ্ছে চতুর্থ স্তরের কার্যকলাপ। চতুর্থ স্তরের কার্যকলাপে যে বিষয়গুলো রয়েছে, যে সেখানকার যে কর্মীরা রয়েছে তারা যে কাজে যুক্ত তাদের সম্পর্কে পড়তে হবে। যেমন ধরে নাও আইসিটি, যেটাকে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গবেষণা, এগুলো। তারপরে হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যদি দেখো তাহলে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ, যেমন হচ্ছে যে কনসালটেন্ট, তারপরে হচ্ছে যে ডিসিশন মেকার, তাদের যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলী সম্পর্কে আমাদেরকে এই ইউনিট 4 জানতে হবে। ঠিক আছে, পার্ট 3 যেটা হচ্ছে ভারতের ভূগোলে 3টে ইউনিট থাকছে। একটা হচ্ছে ভারতের জলবায়ু, ভারতের অরণ্য, আর একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। একটু জাস্ট বলি যে ভারতের জলবায়ু এক্ষেত্রে কোনগুলো বিষয় আসছে। যেমন হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো কি কি, তারপরে হচ্ছে মৌসুমী বায়ুর প্রকৃতি, তারপরে হচ্ছে যে মৌসুমী বায়ু ভারতের কৃষি কাজের উপর কিরকম প্রভাব ফেলছে, অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে, সেটা হচ্ছে এই ভারতের জলবায়ুতে রয়েছে। আর একটা নতুন জিনিস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে এনসো এর পুরো কথাটা হচ্ছে এল নিনো সার্দান অসিলেশন। এই ব্যাপারটাও এখানে তোমাদের পড়তে হচ্ছে। তারপরে রয়েছে ভারতের অরণ্য, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ।
এইখানে সেভাবে স্বাভাবিক উদ্ভিদ পড়তে হবে, কিন্তু তার পাশাপাশি পড়তে হবে যে সেখান থেকে কৃষি ভিত্তিক যে শিল্পগুলো, বনজ সম্পদকে কেন্দ্র করে যে শিল্পগুলো গড়ে উঠেছে সেই শিল্পগুলো পড়তে হবে। মানে প্রথমে হচ্ছে যে ভারতের বনভূমির শ্রেণীবিভাগ, সে শ্রেণীবিভাগ পড়ার পরে ভারতের বনভূমি অর্থনীতিতে কতটা ভূমিকা পালন করছে এবং সে তাকে কেন্দ্র করে কোন কোন ধরনের শিল্পগুলো গড়ে উঠেছে সেই বিষয়গুলো। তারপরে রয়েছে থার্ড ইউনিট, যেটা সেটা হচ্ছে যে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই জিনিসটা তোমাদের দশম শ্রেণী সিলেবাসে ছিল না, এটাকে মানে নতুনভাবে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে যে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, দুর্যোগ ও বিপর্যয়ের প্রথমে সংজ্ঞা, তারপরে হচ্ছে তাদের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে তাদের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা শ্রেণীবিভাগ পড়ার পরে আমরা ওইখানে পড়তে হবে আমাদেরকে যে ভূমিকম্প, সুনামি, তারপরে হচ্ছে অগ্নুৎপাত, তারপরে হচ্ছে খরা, বন্যা, তারপরে হচ্ছে দাবানল, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কেন হচ্ছে এবং তার ফলাফল এগুলো পড়তে হবে। এবং তারপরে হচ্ছে যে ভারতে এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিভাবে মোকাবিলা করছে সেগুলো ব্যবস্থাপনা, সেগুলো এখান থেকে আমাদের জানতে হবে। ঠিক, তো সেকেন্ড সেমিস্টারের বা দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেনের প্যাটার্ন কেমন থাকবে এবং কোন টপিক থেকে বা কোন পার্টটা থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে সেগুলো এখানে তুলে ধরলাম। যেমন হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা আমরা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ, সেখান থেকে 2 মার্কের কোশ্চেন থাকছে দুটো, 2 মার্কের কোশ্চেন থাকছে দুটো মানে 4 মার্কস, 3 মার্কের কোশ্চেন থাকছে দুটো তার মানে 6 মার্কস, আর একটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 3টে অথবা 4টে, কিন্তু করতে হবে একটা 5 মার্কের। ঠিক আছে, দিয়ে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যে অংশটা রয়েছে সেখান থেকে হচ্ছে 15 মার্কস। এরপরে পার্ট টু হচ্ছে যেটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেখানে এসএকিউ 2 মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো থাকবে 3টে। ঠিক আছে, তারপরে হচ্ছে 3 মার্কের গুলো থাকবে দুটো, আর এখানে 5 মার্কের কোশ্চেন থাকছে না, দিয়ে হচ্ছে পার্ট 2 থেকে 12। তারপরে পার্ট 3 যেটা হচ্ছে ভারতের ভূগোল থেকে প্রথমে যে 2 মার্কের কোশ্চেন সেগুলো থাকবে একটা করতে হবে, তারপরে হচ্ছে 3 মার্কের থাকবে দুটো করতে হবে, কিন্তু 5 মার্কের থাকছে না, দিয়ে সব মিলিয়ে হচ্ছে 8, দিয়ে 35 তোমাদের টোটাল মার্কস থাকবে বা ফুল মার্কস থাকবে 35। তো আজকের ক্লাসে প্রথমে আমি আলোচনা করলাম যে কোন কোন বিষয়গুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। 3টে পার্টে আলোচনা করেছি, একটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেকেন্ড পার্ট যেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, আর থার্ড পার্ট যেটা হচ্ছে ভারতের ভূগোল হিসাবে। তারপরে মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কসের যে বন্টন, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করলাম।